নির্বাচন তো ওনারা যে ঘোষণা করছেন আরও দেরি আছে 6 মাস। সুতরাং আপনি তো এখনও সব দেখতে পাবেন না, এটা প্রথমে আগে হিসাব করে নেওয়া দরকার। কিন্তু এই সময় এটা সম্ভব কিনা, আমি বলি সম্ভব। সম্ভব বলতে ধরুন 100% আকাঙ্ক্ষা তো কখনো পূরণ হবে না, কারণ একটা শ্রেণীবিভক্ত সমাজ এটা হইতে পারে না, প্রথমে এটা বুঝে নেওয়া দরকার। কিন্তু আমি এবার আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথায় আসে, উনি একটা শব্দ ব্যবহার করেন, একাধিকবার শুনেছি যে আমরা একটা পরিষ্কার নির্বাচন করতে চাই, ওনার ভাষা। ঠিক আছে, আমি এটাকে সাপোর্ট করি। এই পরিষ্কার নির্বাচন অ্যাকচুয়ালি করবেটাকে, এখানে কিন্তু সাইদ ভাইয়ের কথাগুলো যদি খেয়াল করেন, উনি খেয়াল করবেন, উনি অনেক উদাহরণ দিয়ে যেটা বলেছেন ওইটাই হচ্ছে আসলে ঠিক কথা। এইটা জনগণ যদি নামানো যায়, নামাইতে পারি, তাহলে আমি বলবো যে ওই পরিষ্কার বলতে যতটুকু এই বাস্তবতায় সম্ভব সেটা পরিষ্কার নির্বাচন হবে, কেউ কিন্তু ঠেকাতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার প্রথম বলে। এবার দেখেন 1-2 করে যদি বলি, আইন শৃঙ্খলার যে কথা বলছেন এইটাই এই মুহূর্তে, এই শব্দটা আমার অনিচ্ছা সত্ত্বেও একটা শব্দ বলি, এটা অবান্তর আলোচনা। অবান্তর আলোচনা মানে এই কারণে দেখেন পুলিশ বাহিনী এবং অন্যরা যে পরিস্থিতির মধ্যে তারা আছে এখনও, ট্রমাটাইজ থেকে শুরু করে নানা ঘটনা, 2-4 দিনে আশা করে লাভ নেই। কিন্তু যদি একটা নির্বাচনের মাঠে ওনারা নামে, তাইলে আগামীতে দেখবেন যে এটা অনেক কেটে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সেনাবাহিনীকে নির্বাচন কমিশন অলরেডি তারা দেখলাম আরপিওতে নতুন ইটা আনছে, তারা সরকারের কাছে চাইলে সরকার যদি তাদেরকে দেয়, কারণ তারা তো নির্বাচন করে ঘরে চলে যেতে চায়, তাহলে আপনি অন্য সংকটটা আর থাকবে বলে মনে করি না। এটা গেল। সবচেয়ে বড় যে কাজটা করতে হবে, যেটার কথা আমরা অনেকদিন ধরে বলছি, আজকেও আপনার এখানে বলে যাই, যে সাইদ ভাইয়ের কথাকে ধরে, যে এই যে নির্বাচনী যাত্রায় সরকার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে যদি কি বলে যে সম্মিলিত করে, আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসে, এবং তারপরে কতগুলো জায়গায় ওই যে নীতিমালার কথা হাবিব ভাই কতগুলো কথা বলেন, এটা অলরেডি আরপিওতে আমাদের জানা মতে বা আমাদের সংস্কার আলোচনায় নির্বাচন কমিশনের এই অগ্রাধিকার, এই দায়িত্বগুলো আগেও ছিল, এইবার তারা আরও কিভাবে করতে পারে সেই কাজটা জোরে করুক, আমরা কিন্তু সবাই একমত আছি। আরেকটা কাজ, আমরা যে রাজনৈতিক দলগুলো যদি আমরা সবাই ঐক্যমত পোষণ করে আমরা একটা নির্বাচনী আচরণবিধি আলাদাভাবেও করি, সেটা সরকারও আলোচনা করলে তার সাথেও বসে করতে পারি, নির্বাচন কমিশনও করতে পারে, না হোক আমরা নিজেরাও করতে পারি, যে আমাদের ওই সময় আচরণবিধি কী হবে। তাহলে সেইটা যদি ভায়োলেট করি, তাহলে জনগণ দেখবে, আর নির্বাচন কমিশনের হাতে তো এই ক্ষমতাটা থাকলো। তার ন্যূনতম এই কাজ করার জন্যে যথেষ্ট সময় আছে, এটা মনে রাখতে হবে। বরঞ্চ যেটা দরকার আমাকে যদি বলেন, এই যে ষড়যন্ত্র এবং অন্য শব্দগুলো আসে, আমি এই শব্দগুলো সবসময় ব্যবহারের পক্ষে না, তবুও বলি, আমি বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা বলছে এইটা অত ক্ষমতাধর, আমি তাদের মনে করি না। পরিষ্কার বাংলা কথা বলে দিলাম, তারা এগুলো করছে রাজনীতিতে এরকম কথা বলেই, ওইটাকে তাদের কি বলে প্রতিদিন মিডিয়াতে থাকা নানা ধরনের বিষয় টিষয়ের বা নানা ঘটনার মধ্যে আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমাদের ভূ রাজনৈতিক কারণে, নানা কারণে বাংলাদেশে কিন্তু দুর্বল সরকার মানুষ অনেক গ্রুপ দেখতে চায়, তারা নানাভাবে চাইবে একটা দুর্বল সরকার থাকুক, অনির্বাচিত সরকার থাকলে তাই, বা তাদের দাবেদার সরকার থাকলে তাই, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সেই সরকার যদি আমার পছন্দেরও না হয়, তাও কিন্তু ওই অনির্বাচিত দুর্বল সরকারের থেকে ভালো, ওই দুর্বল সরকারও যদি হয় তাও ভালো। তাইলে অন্ততপক্ষে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো, যেটা হাবিব ভাই খুবই কারেক্টলি বলেছে, যে আমরা কিন্তু এই আলোচনাটা বেশি করছি কেন জানেন, গণতন্ত্রের পথে হাঁটা দরকার। আমি প্রসঙ্গক্রমে বলি, যেমন ধরেন আপনি আজকে এজেন্ডা করেন নাই টেলিভিশন রেডিওতে, কিন্তু আমাদের কথা হয় নাই। এইখানে প্রায় বছরের উপরে যে শ্রমিকরা বেতন পায় না, গত 31শে ডিসেম্বর চুক্তির পরও বলে নাই, আমি নিজে শ্রম উপদেষ্টার সাথে কথা বললে তারা বলেছেন যে না এটা এই দে না এই দে দেবে, তারা গত 15 দিন ধরে লাগাতার সংগ্রাম করছে। আজকে তাদের মিছিলে লাঠিপেটা করা হয়েছে, আমাদের পার্টির নেতা শ্রমিক নেতা রুহুল আমিন সহ আহত হয়েছে। কিন্তু দেখেন মিডিয়াতে এই আলোচনায় আমি এসেও সেই কথা বলতে পারছি না, শ্রমিকের কথা, কারণ আপনি এক নির্বাচনের মধ্যে আমাদেরকে রাখতেছেন ওই বিষয়টা। তো আমি তো চাই যেটা গণতান্ত্রিক পরিবেশ হলে আমি জনস্বার্থের কথা বলবো। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, যে এই যে আমরা এত আলোচনা দেখছেন, আমি জানি না হয়তোবা আমি কোনো ব্যক্তিকে বা কাউকে দোষারোপ করছি না, আমাদের ওইখানে এই 19টা আলোচনার মধ্যে 20টা পরে আসলো পুলিশ সংস্কার নিয়ে, একটা বড় আলোচনা ছিল মৌলিক অধিকার সম্প্রসারণ। কিন্তু বলেন আপনি কি এটা নিয়ে কোনো আলাদা এজেন্ডা কখনো করছেন? কিন্তু ওটাই কিন্তু জরুরি ছিল। হাবিব ভাই যদি ওই আলোচনায় ঢুকতে পারতো, এলাকায় মানুষ বলতে পারতো যে ভাই যাই হোক, আগে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ছিল, ইন্টারনেটেরটা আপনি আদায় করে নিয়ে আসতে পারছেন এবং এইটা আইনি অধিকার হিসাবে নিতে পারছেন। আলোচনাই বেশি দূর আগাইতে পারলাম না, কারণ এখানে টাকা নেই, পয়সা নেই, অন্য অন্য আলোচনা হইল।
তার মানে আমি আর বলছি যদি আপনার একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে তাহলে পরবর্তী স্টেপিংয়ে জনস্বার্থের আলোচনাগুলো করতে পারবো আমরা, সেই আলোচনার মধ্যে ঢুকতে পারছি না। কিন্তু আমি মনে করি এই আলোচনা আমাদেরকে ব্যতিব্যস্ত রাখা হবে ওই পরিষ্কার নির্বাচন না হয়ে ষড়যন্ত্রকারীরা যাতে দুর্বল নির্বাচন বা দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায় সেইটার জন্যে আমি মনে করি এর থেকে বেরোয় এসে এই যে আরপিও একটা আলোচনা আপনি তুললেন, আমরা পত্রিকায় যতটুকু দেখলাম, আমি দেখলাম যে এইবারে যেগুলো করেছে তার অনেকগুলো পজিটিভ আছে, আমরা তার সাপোর্ট করি। কিন্তু দেখেন বোঝার জন্যে এই আলোচনাটা যদি তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করতো তাহলে কিন্তু আমরা ইনভলভ হতে পারতাম, আমাদের কর্মী সমর্থকরা জানতে পারতো, তাহলে চিন্তা করতে পারতো। আর যাই হোক, না ভোট কিন্তু আগে এন্ডোর্স ছিল, গত আওয়ামী সরকার আমলে এটাকে বাতিল করে দিয়েছিল। আচ্ছা, আবার না ভোট আসছে, তার মানে আমার পছন্দসই প্রার্থী না থাকলে আমি না ভোট দিতে পারবো। তাহলে আপনি এই আলোচনাগুলোর মধ্যে আমরা আসি। আরও ধরুন ওইটা করলো, কিন্তু যেমন আমাদের একটা ডিমান্ড রিকল সিস্টেম নিয়ে আসেন, যে আমি যদি কেউ নির্বাচিত হয়ে যায় 5 বছর জন্য সে জমিদার থাকতে পারবে না, যারা ভোট দেবে তারা দরকার হলে আবার পিটিশন করে বলবে যে উনি যে কারণে করছিলাম এই কারণে আমরা তাকে আর চাই না, তখন দরকার নির্বাচন কমিশন আবার যাচাই বাছাই করে প্রয়োজনে এখানে ভোট দেবে। আর উনি যে কথাগুলো বললেন ওই যে লাস্টে যে 3টা পয়েন্ট, আমি ওনার সাথে শতভাগ একমত হই, কারণ এটা আমাদের বহু পুরনো আলোচনা যে নির্বাচন কমিশন তারা পাওয়ার এক্সারসাইজ যদি ওই রকম পারে দেখাবে কি, অবশ্যই দেখাবে না কেন, সেই সক্ষমতা তৈরি হয়েছে কিনা। আমার বিবেচনায় এটা কোনো সমস্যা না, যদি রাজনৈতিক দলগুলোর অ্যাটিটিউড থাকে তাহলে এটা এবার দেখাবে এবং দেখাতে বাধ্য। কারণ এই কারণে বলি, আমরা বলেছি যারা নির্বাচন কমিশন অতীতে দেখেছেন না, এটা তো ভালো কোনো খবর না যে একজন নির্বাচন কমিশন ছিলেন তাকে অ্যারেস্ট করতে হলো, এটা কিন্তু দেশের জন্য মোটেই ভালো খবর না। এবং আমরা কিন্তু বলেছি যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে গেলে, অবশ্য জবাবদিহিতা মানে এমন কিছু করবো না তিনি কোনো কাজ করতে ভয় পান, তিনি কাজ করুন কিন্তু তার কাজের যুক্তিসঙ্গত পজিশন থাকতে হবে, যে রাতের ভোট তিনি করবেন না, তিনি অবশ্যই জনগণের ভোটাধিকার কেউ যদি নষ্ট করে তিনি দৃঢ়তার সাথে বলবেন আমি নির্বাচন বাতিল করে দিলাম, বা জোর জুলুম করে হয়ে আসলে পরে উনি যাচাই বাছাই করে বলবে এই হচ্ছে আমার স্বচ্ছতার সাথে এই যাচাই করেছি, ভোট বাতিল করলাম। আমি মনে করি এই সামগ্রিক অভিজ্ঞতা যেটা হচ্ছে, আপনি হয়তো মেলা ভালো 2-4 দিনে হবে সেটা আমি আশা করছি না, কিন্তু আমরা এখনো দৃঢ়ভাবে মনে করি রাজনৈতিক দলগুলো আমরা একমত থাকলে তারা করবে, তাদেরকে বরঞ্চ ধাক্কাধাক্কিতে বেশি ব্যতিব্যস্ত রাখা উচিত না, তাদেরকে আরও কীভাবে সমর্থ গড়ে তোলা যায় সেই দিকে আমাদের। এটা ধরেন একটা গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমরা যদি দ্রুততম সময়ে নির্বাচনের মধ্যে যেতে পারতাম, আমরা সম্ভাব্য কতগুলো করণীয় ধরে এবং আচরণবিধি ধরে ভালো হতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। এবং আমরা কিন্তু প্রথম দিন থেকে আপনাদের এখানে কেন বলে আসছি, আমাদের রাজনৈতিক ভাই অল্প অভিজ্ঞতাও বলে আসছি যে এটা যত দেরি করবেন এই জটিলতাগুলো ততই বাড়বে। তার ফল এখন দেখতে পাচ্ছেন, এখন আরও বেশি ওই যে মানে সুবিধা ভোগকারীরা তারা মনে করছে কি যেন পেয়ে গেছি, কারণ এখানে এইসব কথা আমি বলতে চাই না। দেখেন 69-এর গণ অভ্যুত্থান এগুলো সাইদ ভাইরা জানেন, আপনি বলেন তো ওই সময় যারা ছিল তারা কি ওইরকম কে সুবিধাভাগী কয়জন ছিল, আপনি তালিকা করে পাবেন না। 90-এর গণ অভ্যুত্থান হাবিবুর রহমান তহবিরা আছেন আমাদের সিনিয়র এখানে, ওই সময় বলেন তো হ্যাঁ 2-1 সম্পর্কে কিছু অভিযোগ নেই তা না, কিন্তু ওইটা কিন্তু ওই রকম ওই ধরনের এইরকমের কেউ কোনো চিন্তা করছে কোনোদিন না। তাহলে এর ফলাফল কি হয়, বরঞ্চ আমি আবার একটু সাইদ ভাইকে কোট করতে হচ্ছে। সাইদ ভাই কিছুক্ষণ একটা কথা বলেছেন, ইতিহাসে যার যতটুকু অবদান সেটা তো কেউ ম্লান করতে পারবে না, চাইও না আমরা, সেই ধারাটা থাকলে আজকে এই সংকট হয় না। কিন্তু আপনি যদি এর বাইরে অন্য কিছু করতে চান তাহলে অনিবার্যভাবে সংকটে পড়বেন। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এই জন্য এখনও পরিবর্তন দেখছেন না, কিন্তু আমি মনে করি যে এখনও সময় আছে, আমরা যদি গণতন্ত্রের পথে হাঁটি 2-4 দিনে হবে না, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা থাকলে আমরা কিছুটা পারবো, কিছুটা। এই জন্য বললাম ধরেন বড় বড় বিভক্তির চিহ্ন আছে, আজকে হয়তো সময় নেই বলে বলছি না, আপনি ধরেন একটা বড় বড় বিভক্তি তো মুক্তিযুদ্ধের প্রশ্ন, আরও অনেক প্রশ্ন, এমনকি 24-এর গণ অভ্যুত্থানের প্রশ্ন তো থাকবে। তা আপনি এই রকমের জায়গায় যদি মোটা দাগে ঐক্যমত্য না থাকে তাহলে তো আপনি কখনো এই জায়গা থেকে বেরোতে পারবেন না। ডেমোক্রেসির মিনিমাম নর্ম সম্পর্কে ঐক্যমত্য না থাকলে তো আপনি বেরোয় আসতে পারবেন না, সুবিধাবাদের জায়গায় আসতে পারবেন না। অর্থনৈতিক দুর্বৃত্তায়নের মিনিমাম যদি একটু টেনে ধরতে না পারেন তাহলে অনিবার্যভাবে এই সংকটগুলো থাকবে, সংস্কৃতিও পরিবর্তন